স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৭৫। গাড়ি, এসি, ইন্টারনেট সহ বিলাসী পণ্যের দাম বেড়েছে, সস্তায় মিলবে জীবন রক্ষাকারী ওষুধ ও গুঁড়ো দুধ। ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ, কর্পোরেট কর শর্ত সাপেক্ষে ২.৫% কমানোর প্রস্তাব। ভারতে নতুন মন্ত্রণালয় গঠন নিয়ে দর কষাকষি, মোদির সামনে ঐক্যমত্য সরকারের চ্যালেঞ্জ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ২০২৪-২৫ অর্থ বছরের রেকর্ড ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উঠল জাতীয় সংসদে। নতুন বাজেটে প্রায় ৫,৭,০০০ কোটি টাকাই যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে ২,৮১,০০০ কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫,৪৫,৪০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জোগাড় করতে হবে ৪,৮০,০০০ কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫%। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বিকেল ৩টার কিছু আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দিনের কর্মসূচি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চান অর্থমন্ত্রী। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। পরে বাংলাদেশের ৫৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলী, যার আকার রেকর্ড ৭,৯৭,০০০ কোটি টাকা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫,৬,৯৭১ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ ২,৮১,৪৫৩ কোটি টাকা। এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ৫,৪৫,৪০০ কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে ১৫,০০০ কোটি টাকা এবং কর ব্যতীত অন্যান্য খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে ৪৬,০০০ কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকছে ২,৫৬,০০০ কোটি টাকা, যা মোট জিডিপির ৪.৬%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে ১,২৭,২০০ কোটি টাকা ও ১,৩৭,৫০০ কোটি টাকা নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ১৫,৪০০ কোটি টাকা। উন্নয়ন সহযোগীরা ভর্তুকি কমানোর পরামর্শ দিলেও ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ থাকছে ১,২০,৫৮৫ কোটি টাকা। আর সুদ পরিশোধে ব্যয় হবে ১,১৩,৫০০ কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন হলে ৬.৭৫% জিডিপি প্রবৃদ্ধির আশা করেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে আমরা মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, আর মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার প্রত্যাশা করছেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি হ্রাস করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই সব কিছুর মধ্যে সরকারের ভিশন 41 বাস্তবায়ন তথা স্মার্ট বাংলাদেশ গঠনেও প্রস্তাবিত বাজেট সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলছেন অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়বে আর কোনটির কমবে। ভ্যাট ও শুল্ক প্রস্তাবের ওপরই নির্ভর করে দাম বাড়া কমা।
সে অনুযায়ী এবার দাম বাড়তে পারে সিগারেট, জর্দা, এসি, ফ্রিজ, সিসি ক্যামেরা সহ বেশ কিছু পণ্যের। আর দাম কমতে পারে ল্যাপটপ, ডায়ালাইসিস ফিল্টার, জীবন রক্ষাকারী ওষুধ, ডেঙ্গু কিট, প্যাকেটজাত গুঁড়ো দুধ সহ বেশ কয়েকটি পণ্যের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। বাজেটে এবার যে পরিমাণ পণ্যের দাম বাড়বে তার তুলনায় কম পণ্যেরই দাম কমবে। উৎপাদন পর্যায়ে এসির উপর ৫% ভ্যাট বসানোয় বাড়তে পারে এসির দাম। ফ্রিজ, এলইডি বাতি, লন্ড্রি সেবার আয়রন ও টিউবলাইটের ক্ষেত্রেও নেই সুখবর। থিম পার্কে যেতে গুনতে হবে বাড়তি পয়সা। ফলের জুস যাদের পছন্দ তাদের পকেট থেকেও বেরিয়ে যাবে অতিরিক্ত টাকা। তেঁতুল থেকে শুরু করে সব ধরনের ফলের জুসের ওপর ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বেশি দামে কিনতে হতে পারে খোসা ছাড়া কাজু বাদাম। বিশুদ্ধ পানির জন্য ব্যবহার করা ওয়াটার পিউরিফায়ারে বসতে পারে 10% শুল্ক। স্বস্তি থাকছে না নিরাপত্তা সামগ্রী ক্রয়ে। শুল্ক বাড়ার কারণে দাম বাড়তে পারে সিসি ক্যামেরার, বাড়তে পারে লিফটের দামও। এছাড়াও নির্মাণ সামগ্রীর দামও বাড়বে। শুল্ক বাড়বে তামাকজাত পণ্যে। সিগারেট, জর্দা, গুলসহ তামাকজাত পণ্য নিরুৎসাহিত করতে সম্পূরক শুল্ক বাড়ছে। যারা ফোনে অতিরিক্ত কথা বলেন তাদের জন্যও নেই কোনো সুখবর। মোবাইলে কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপেও যারা কথা বলেন তাদের খরচটাও বাড়বে। সংসদ সদস্যরা এখন থেকে আর শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পাবেন না। তেমনিভাবে বিলাসবহুল গাড়ির দামও বাড়বে। সেই সাথে বাড়বে গাড়ির কনভার্সন খরচ। হাত পায়ের প্রসাধন সামগ্রী, লিপস্টিক সহ আমদানি করা প্রসাধন সামগ্রীর দাম বাড়বে। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। আমদানি শুল্ক কমায় ল্যাপটপ ও বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ সকেটের দাম কমতে পারে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে স্বাস্থ্য সুরক্ষার স্পাইনাল সিরিঞ্জ, ডেঙ্গু কিট এবং ডায়ালাইসিসের প্রধান 2 উপকরণ ফিল্টার ও সার্কিটের দামে। 2.5 কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়ো দুধের দাম কমবে। যারা চকলেট পছন্দ করেন তারাও খুশি হতে পারে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকছে 1,36,026 কোটি টাকা, যা মোট বাজেটে 17.06% এবং বিদ্যমান বরাদ্দের চেয়ে 15,000 কোটি টাকা বেশি। নগদ ও খাদ্য বান্ধব নানা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে কয়েক কোটি মানুষকে। মেহেদী হাসানের রিপোর্ট। বয়স ও নানা শারীরিক প্রতিবন্ধকতায় কর্মক্ষেত্র হারানো সহ সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে নগদ ও খাদ্য সহায়তা দেয় সরকার। এতে ব্যয় হয় বিপুল পরিমাণ অর্থ। এবার বাজেটে সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের কল্যাণে মোট 1,36,026 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। উল্লেখ্য, এর মধ্যে 60,01,000 বয়স্ক মানুষ মোট 4,350 কোটি টাকা ভাতা নগদ সহায়তা পাবেন। বিধবা ও স্বামী নিগৃহীতা 27,75,000 নারীর জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 1,844 কোটি টাকা। 32,34,000 প্রতিবন্ধীর জন্য 3,321 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এদিকে বেড়েছে খাদ্যবান্ধব কর্মসূচির আকার। 1,80,00,000 মানুষ আসছেন ভিজিএফ কর্মসূচির আওতায়। এ খাতে বরাদ্দ 1,184 কোটি টাকা। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে বরাদ্দ থাকছে 1,024 কোটি টাকা। গ্রামীণ কর্মসৃজন বা মাটির কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে 18,20,000 জনকে। প্রস্তাবিত বাজেটে খোলা বাজারে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,004 কোটি টাকা। 1,09,48,000 মানুষ আসছে এই কর্মসূচির আওতায়। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছেন 50 লাখ মানুষ। বরাদ্দ 3,257 কোটি টাকা। খাদ্য ভর্তুকি দেওয়া হচ্ছে আরো 2,893 কোটি টাকা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে মোট 140টি কর্মসূচির আওতায় বাস্তবায়ন হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। আগামী 5 বছরের মধ্যে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। অর্থনীতির সংকটকালে প্রস্তাবিত বাজেটে ফুটে উঠেছে সরকারের রাজনৈতিক অঙ্গীকার। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা বাজেটে চেষ্টা থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের। উচ্চাভিলাষের পরিবর্তে বাস্তবতাকে প্রাধান্য দিতে চান অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির দিকেও বেশ ভালোভাবেই নজর থাকছে এবারের বাজেটে। আর জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামর্থ্য ও বাস্তবতার পাল্লায় উত্তরাধিকার সূত্রে পাওয়া লাগামহীন মূল্যস্ফীতি বশ মানানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে সংসদের টেবিলে উঠল 2024-25 অর্থ বছরের বাজেট। রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি।
অর্থনৈতিক সংকট উত্তরণে প্রবৃদ্ধির প্রত্যাশা কমিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে দেওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে চতুর্মুখী চাপের মধ্যেও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে অটল সরকার। বাজেটে উচ্চাভিলাষের হ্রাস টানায় আভাস দেয়া হলো ঘাটতি কমানোর। তবে মূল্যস্ফীতি, ঋণ আর করের বোঝা হালকা করতে সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন। মাননীয় স্পিকার, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধি। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামের বাজেটে সংকোচনমূলক নীতি অনুসরণকেই সঠিক পন্থা হিসেবে বেছে নিয়েছে সরকার। সকল স্তরে শুল্ক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চালু করার জন্য 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েই গেল। একইভাবে জমি, ফ্ল্যাট কিনে কালো টাকা সাদা করা যাবে। কর্পোরেট কর শর্ত সাপেক্ষে 2.5% কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে করমুক্ত আয়সীমা আগের মতোই 3.5 লাখ টাকায় থাকছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর হারে পার্থক্য আরও কমেছে। মেহেদী হাসানের রিপোর্ট। বিন্দুতে পৌঁছে দেওয়া। 1 বছর ধরে 10% ঘরেই ছিল মূল্যস্ফীতি। এ কারণেই ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়ানোর জোরালো দাবি ছিল। তবে প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা আগের অর্থবছরের মতোই 3.5 লাখ টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। নারী ও প্রবীণদের করমুক্ত আয়সীমা হবে 4 লাখ টাকা। ব্যক্তিশ্রেণীর করদাতাদের ক্ষেত্রে আগের মতোই সর্বনিম্ন আয়কর 5% থাকলেও সর্বোচ্চ কর হার 25% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। তবে যারা কালো টাকা সাদা করতে চান, আগামী অর্থবছরে তাদের দিতে হবে 15% কর। কিনতে পারবেন জমি ও ফ্ল্যাট। এদিকে কর্পোরেট কর শর্ত সাপেক্ষে 2.5% কমানো হয়েছে। তালিকাভুক্ত যেসব কোম্পানি পরিশোধিত মূলধনের 10%-এর বেশি শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করেছে, তাদের কর হার 22.5%। 10%-এর কম শেয়ার হস্তান্তরকারীদের কর হবে 25%। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও বহির্ভূত কোম্পানির কর হারের পার্থক্য আগের 7.5% থেকে কমিয়ে 5%-এ নামিয়ে আনা হয়েছে। এদিকে এবারও রাজস্ব আদায়ে ভ্যাটের উপরই নির্ভরশীল হতে চান অর্থমন্ত্রী। ভ্যাট থেকে তিনি পেতে চান 1,82,783 কোটি টাকা। এছাড়া আয়কর, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক ও বিবিধ শুল্ক সব মিলিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের টার্গেট 4,80,000 কোটি টাকা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারে কে কোন দপ্তর পাবেন তার দর কষাকষিতে ব্যস্ত শীর্ষ নেতারা। আলাদা আলাদাভাবে দলীয় বৈঠক করেছে বিজেপি, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে অন্তত 3টি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর পদ চান নীতিশ ও নাইডু। বিশ্লেষকরা বলছেন একচ্ছত্র আধিপত্য থেকে এখন সমন্বয় ও ঐক্যমত্যের ভিত্তিতে সরকার চালানো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোদির জন্য। রিপোর্ট দুলি মল্লিকের। 2014 সাল থেকে 10 বছর ধরে ভারতে একচ্ছত্র আধিপত্য মোদি অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির। কোনোবারই নির্বাচনে আসন সংখ্যার বিচারে সরকার গঠনে অন্য কারো উপর নির্ভর করতে হয়নি মোদিকে। এবারই প্রথম জোট সরকারের চ্যালেঞ্জের মুখে মোদি। মন্ত্রিসভায় কে কোন দপ্তর পাবেন তা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা বৈঠক। আলাদা আলাদাভাবে বৈঠকে ব্যস্ত বিজেপি, বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য বলছে প্রধান শরিক হিসেবে বিজেপির ঘরেই থাকবে 3 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র। বাকি মন্ত্রণালয়গুলো নিয়েই চলছে দর কষাকষি। তথ্যমতে বিহারের নীতিশ কুমারের জেডিইউ রেল, গ্রাম উন্নয়ন ও জল সম্পদের মতো মন্ত্রণালয় চেয়েছেন। বড় অর্থ তহবিলের পাশাপাশি বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদাও চান তিনি। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দলও সড়ক, গ্রাম উন্নয়ন সহ অন্তত 3টি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর পদ চান, সঙ্গে লোকসভার স্পিকারের পদ। বিশ্লেষকরা বলছেন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি দাবি করা মোদি এ দফায় প্রধানমন্ত্রী হলেও আগের মতো বলিষ্ঠ থাকতে পারবেন না।
একদিকে শক্তিশালী বিরোধী জোট, অন্যদিকে সমন্বয় করে ঐক্যমত্যের ভিত্তিতে সরকার চালানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে মোদির জন্য। দুলি মল্লিক, 21 টেলিভিশন।